ফাইনালি নিয়ে চলে আসলাম ক্লাস 12 এর 4th সেমিস্টার বা উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের জন্য ফাইনাল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন। শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো দেখে গেলে ভালো রেজাল্ট করা যাবে সেরকমই কয়েকটি প্রশ্ন নিয়ে চলে এসেছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রশ্ন আমি তোমাদের পড়ে পড়ে বলবো না বা পড়ে পড়ে শোনাবো না, তোমাদেরকে সম্পূর্ণ যে সাজেশনটা রয়েছে তার পিডিএফ দিয়ে দেবো। গল্প, কবিতা, নাটক থেকে শুরু করে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, প্রবন্ধ রচনা, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সম্পূর্ণ সিলেবাস কভার করা রয়েছে। মানে অর্থাৎ 40 নম্বরের পরীক্ষার জন্য যে সিলেবাস রয়েছে সেই 40 নম্বরের পরীক্ষার সিলেবাসের জন্য কিন্তু সম্পূর্ণ সাজেশন রয়েছে। তোমাদের জন্য পরীক্ষার বিভিন্ন টেস্ট পেপার থেকে শুরু করে মডেল প্রশ্নপত্র এবং স্কুলে যে সমস্ত পরীক্ষা হয়েছে, বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা হয়েছে সেই টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র সমস্ত কিছুকে ঠিকঠাক করে অ্যানালাইসিস করে দক্ষ টিচার দ্বারা কিন্তু এই সাজেশন প্রস্তুত করা হয়েছে। এখানে প্রশ্নগুলো রয়েছে, তোমাদেরকে জাস্ট কয়েকটা করে কথা বলে দেবো, প্রশ্নগুলো দেখিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিও শেষে এই সম্পূর্ণটার পিডিএফ পেয়ে যাবে। প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, সিলেবাসটাকে একটু কমিয়ে দিতে হবে নিজের চাপটা কমানোর জন্য, কারণ 6টা সাবজেক্ট, সময়টাও কম। টপিক রয়েছে ছোট গল্প। ছোট গল্প রয়েছে প্রথম টপিক। তোমাদের দুটো গল্প রয়েছে, হলুদ পোড়া আর হারুন সালামের মাসি। এই দুটোর মধ্যে যে কোনো একটা ভালো করে করবে। আমার সাজেশন থাকবে হলুদ পোড়া যে গল্পটা রয়েছে ওটা একদম ইজি রয়েছে, একটু ভৌতিক, একটু কুসংস্কারে ভরা, এরকমই অনেকটা পরিবেশে ভরা গল্পটি থাকলেও এটা কিন্তু একদম ইজি রয়েছে। হারুন সালামের মাসি যে গল্পটা রয়েছে ওটা একটু কঠিন হলেও তার তুলনায় হলুদ পোড়া যে গল্পটা রয়েছে এটা কিন্তু সহজ। আর অবশ্যই যেহেতু 2x প্যাটার্নে তোমাদের পরীক্ষা হতে চলেছে, এই কারণে একটা প্রশ্ন গ্যারেন্টি কমন পেয়ে যাবে। একটা অধ্যায় ভালো করে নেবে, দুটো গল্প রয়েছে, একটা গল্প একটু ভালো করে নিলে অবশ্যই সেখান থেকে কমন পেয়ে যাবে। এরপর রয়েছে কবিতা। কবিতার ক্ষেত্রে তোমাদের জন্য 3টে কবিতা রয়েছে, প্রার্থনা, তিমির হননের গান আর কেন এলো না। এই ক্ষেত্রে তোমরা যে সমস্ত টেস্ট পেপার থেকে শুরু করে মডেল প্রশ্নপত্র যাই দেখো না কেন, যেগুলো তোমরা ফলো করো না কেন, সেখানে একটা প্রশ্ন অবশ্যই দেখতে পাবে যেটা হচ্ছে কেন এলো না কবিতা থেকে দেওয়া হয়েছে। তিমির হরনের গান বা প্রার্থনা এই দুটোর মধ্যে থেকে একটা প্রশ্ন রয়েছে, অবশ্যই কেন এলো না কবিতা থেকে কিন্তু একটি প্রশ্ন দেওয়া রয়েছে, মানে ওটা বাদ যাচ্ছে না। অন্য যে দুটো কবিতা রয়েছে ওর মধ্যে একটা বাদ গেলেও কেন এলো না কবিতা থেকে অবশ্যই কিন্তু একটি প্রশ্ন দেওয়া হচ্ছে। তাই যারা একটু রিস্ক নিতে চাও তারা অবশ্যই শুধুমাত্র একটা করবে, কেন এলো না এই কবিতাটা শুধুমাত্র করবে। একটু রিস্ক আছে কিন্তু তোমাদের জন্য আমি বলতে পারি এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। তিমির হরনের গান এখান থেকে হয়তো পরীক্ষাতে নাও আসতে পারে, কারণ এই কবিতাটা অনেকটাই কঠিন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতা যেটা রয়েছে ওটা একটু সহজ হলেও তিমির হরনের গান এই কবিতাটা কিন্তু অনেকটাই কঠিন রয়েছে। আর যদি দুটো কবিতা করতে হয় সেক্ষেত্রে প্রার্থনা কবিতাটা করবে, তার সঙ্গে কেন এলো নাটা অবশ্যই করবে। ফার্স্ট প্রায়োরিটি থাকবে কেন এলো না, তারপরে হচ্ছে প্রার্থনা। তিমির হরনের গানটা করতে যেও না, অনেকটা কঠিন রয়েছে। এরপর রয়েছে নাটক। নাটক তোমাদের ক্ষেত্রে একটি নাটক রয়েছে যেটি পুরনো সিলেবাসে ছিল, নানা রঙের দিন। এই নাটকটি তোমাদের পুরনো সিলেবাসেতেও ছিল, এই সিলেবাসে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র ফলো করলে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। প্রিভিয়াস ইয়ারে এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ লাইনকে অনুসরণ করে প্রশ্ন দেওয়া হয়েছিল, মানে লাইন তুলে প্রশ্ন দেওয়া হয়েছিল, সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা দেখে নেবে, সেগুলো দেখিয়ে দেবো। একটা নাটক রয়েছে, একটাই ভালো করে করতে হবে, 5 নাম্বার রয়েছে। এরপর রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এর মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাংকেতিক নাটক, রূপক সাংকেতিক নাটক ডাকঘর। এটা অনেকটাই বড় নাটক, অনেকে এটা ইগনোর করে যাচ্ছ। আমার সাজেশন থাকবে তোমরা অবশ্যই এই নাটকটা 2 থেকে 3 বার পড়বে। একজন শিশু বা কিশোর বাড়ির মধ্যে যদি বন্ধ থাকে, তার মনের মধ্যে যে সমস্ত কল্পনাগুলো জেগে আসবে সেগুলোই কিন্তু এখানে রয়েছে। তোমরা জাস্ট 2-1 বার পড়ে নিলে নিজে থেকে বানিয়ে কিন্তু পরীক্ষাতে লিখে দিতে পারবে। তোমাদের জন্য কয়েকটি কোশ্চেন আমি সাজেস্ট করে দেবো, সেগুলো রয়েছে। এরপর রয়েছে শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস বা বাংলা ভাষা বা সংস্কৃতি, এর মধ্যে দুটো অধ্যায় রয়েছে, চিত্রকলা আর চলচ্চিত্র। এর মধ্যে থেকে তোমরা যে কোনো একটা করবে, এই দুটির মধ্যে যে কোনো একটা, তোমাদের পছন্দ মতো যে কোনো একটা করবে। আমার তোমাদের জন্য সাজেশন থাকবে চলচ্চিত্রটা করো। এক্ষেত্রে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এগুলো রয়েছে, যেগুলো এই কয়েকটা তোমাদের জন্য প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলো করলে তোমরা আশা করছি কমন পেয়ে যাবে। আর প্রবন্ধ রচনা তোমাদের জন্য কিন্তু অবশ্যই শতবর্ষ স্মরণে একটি প্রবন্ধ রচনা থাকছে। তোমাদের জন্য শতবর্ষ পূরণ হয়েছে এরকম কয়েকজন ব্যক্তিত্বের 5টি ব্যক্তিত্ব রয়েছে, তো কোনটা পড়বে কনফার্ম বলা যাচ্ছে না, কারণ শতবর্ষ পূরণ হয়েছে রিসেন্টলি ওই 5 জন ব্যক্তিরই। তো অবশ্যই সেগুলো ভালো করে নিতে হবে, সেগুলোর কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে। যে 5টি তোমাদের জন্য রচনা রয়েছে, প্রবন্ধ রচনা 5টি নয় আরো বেশি রয়েছে, তবে 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, রিসেন্টলি তাদের কিন্তু শতবর্ষ পূরণ হয়েছে, সেগুলো অবশ্যই দেখে নিতে হবে। তো প্রশ্ন মুখস্থ করার ক্ষেত্রে বা প্রশ্ন পড়ার ক্ষেত্রে সবের ক্ষেত্রেই নামকরণের সার্থকতা তোমাদের জন্য কিন্তু ইজি কোশ্চেন থাকছে না, কারণ তোমরা 12 এ পড়ছো, একটা হাই লেভেলে রয়েছে।
সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু বেশিরভাগ প্রশ্নই বিশ্লেষণমূলক দেবে, মানে যেগুলো তোমাকে নিজেকে পড়ে বুঝে সেখানে বিশ্লেষণ করে লিখতে হবে। প্রথমে রয়েছে হলুদ পোড়া গল্প। এক্ষেত্রে প্রথমে কিন্তু নামকরণের সার্থকতা প্রশ্নটি দেওয়া রয়েছে, এর সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন এবং কয়েকটি ঘটনা। যেমন ধরো তোমাদের খুনের ঘটনা, গল্পের শুরুটা হয় দুটো খুনের ঘটনা দিয়ে শুরু হয়েছিল, তো ওই দুটো খুন এই বিষয়ে কি কি জানা যায় এই বিষয়ে একটি কোশ্চেন আসতে পারে। ধীরেনের চরিত্র, শুভ্রার দাদা ধীরেন, মানে যে যে দুটো খুন হয়েছিল তার মধ্যে একজন ছিল শুভ্রা, তার দাদা ধীরেন ছিল, তার চরিত্র সম্পর্কে জানা যায়। তার সঙ্গে হলুদ পোড়া গল্পে ভৌতিক পরিবেশ এবং হলুদ পোড়া গল্পের মধ্যে যে গ্রামীণ কুসংস্কারের প্রভাব রয়েছে এগুলো বিশ্লেষণ করতে হবে। এরকমই কিছু গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে। কোশ্চেন গুলো পড়ছি না, জাস্ট তোমাদের বলে দিলাম আমি। হলুদ পোড়া থেকে আরো কয়েকটি এক্সট্রা কোশ্চেন দেওয়া রয়েছে, এগুলো গুরুত্বপূর্ণ ছিল। এখানে তোমাদের জন্য হলুদ পোড়া গল্প থেকে উপরে 4টি এক্সট্রা কোশ্চেন দেওয়া রয়েছে। আগের পেজটাতে যে কোশ্চেন গুলো ছিল সেগুলো গুরুত্বপূর্ণ, তবে এই কয়েকটি এক্সট্রা দেওয়া রয়েছে। তারপর রয়েছে হারুন সালেমের মাসি। এর মধ্যে কিন্তু অবশ্যই যে চরিত্র রয়েছে, গৌরবীর চরিত্র বা গৌরবীর মধ্যে যে মাতৃত্ব, সেটা কিন্তু অবশ্যই বিশ্লেষণ করে লিখতে হবে। এটা কিন্তু প্রথম প্রশ্ন রয়েছে। এরকমই প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে দেখবে স্টার মার্ক দেওয়া রয়েছে, 3টে করে স্টার মার্ক। অবশ্যই পিডিএফ ডাউনলোড করে নেবে। সেই পিডিএফ এর মধ্যে দেখবে যেগুলো 3টে করে স্টার দেওয়া রয়েছে, 2টো করে স্টার দেওয়া রয়েছে, সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেগুলো ফার্স্ট প্রায়োরিটি থাকবে তোমাদের পড়ার জন্য। এরপর রয়েছে তোমাদের জন্য কবিতা থেকে সাজেশন। প্রথমে রয়েছে প্রার্থনা কবিতা। এখান থেকে কিন্তু তোমাদের জন্য বেশি কোশ্চেন কিন্তু নেই, কারণ কবিতাটাই তোমাদের জন্য দেখতে পাবে একদম ছোট্ট কবিতা রয়েছে। তাই সেক্ষেত্রে তোমরা অবশ্যই খুব ভালোভাবে বিষয়বস্তুটা করে নেবে, এর সঙ্গে ভূমিকা এবং উৎস এগুলো একটু করে নেবে। যে ক্ষেত্রে যখন তোমরা পরীক্ষাতে প্রশ্নের উত্তর লিখবে প্রথমে একটু ভূমিকা লিখবে, বিষয়বস্তুটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখে দেবে এবং তারপরে একটুখানি উপসংহার দিয়ে দেবে 1 লাইন থেকে 2 লাইন। তাহলে কিন্তু এখানের মধ্যে যেই প্রশ্নই আসুক না কেন সেগুলোর উত্তর কিন্তু লিখে আসতে পারবে। এরপর রয়েছে কেন এলো না, যেটা আমার বললাম যে ফার্স্ট প্রায়োরিটি থাকবে কেন এলো না। এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে, আসবে বলতে পারো, কারণ যে সময় কবিতাটা লেখা হয়েছে সেই তৎকালীন সময়ের কিন্তু মর্মান্তিক ঘটনা এখানে তুলে ধরা হয়েছে। তোমরা কিন্তু সহজে যারা 1 থেকে 2 বার এই কবিতাটা পড়েছো অলরেডি বুঝে গিয়েছো যে তেমন একটা কঠিন কিছু নেই। লাইনগুলোকে জাস্ট গল্প আকারে লিখলেই কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর হয়ে যাবে। আপাতত ভিডিওর মধ্যে তিমির হননের গান এই কবিতা থেকে কিন্তু কোনো রকম প্রশ্ন আমি দেখাচ্ছি না। প্রশ্ন রয়েছে মূল যে সাজেশনের পিডিএফ, সেখানে তোমাদের জন্য তিমির হননের গান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে। তবে আমার যে দুটো সাজেশন ছিল সেই সাজেশনের প্রশ্নগুলো দিয়েছি। এরপর রয়েছে নাটক নানা রঙের দিন। এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে রয়েছে, এগুলো প্রতিটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমি লিখে রাখিনি কোনটা কোন প্রিভিয়াস ইয়ার, তবে বেশিরভাগই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তার সঙ্গে দেখবে অথবা দিয়ে দিয়ে লেখা রয়েছে, মানে একটা প্রশ্ন যে ঘুরিয়ে আসবে পরীক্ষাতে, ঘুরিয়ে আসলে সেই প্রশ্নটা কি আসবে সেগুলো এখানে কিন্তু অথবা দিয়ে দিয়ে দেওয়া রয়েছে। তার সঙ্গে এমন কিছু প্রশ্ন বা এমন কিছু লাইন রয়েছে যেগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হলেও উত্তরটা একই, সেগুলো কিন্তু এইভাবে অথবা দেওয়া রয়েছে। সেই দুটো প্রশ্নের উত্তর তোমরা লিখতে যাবে যখনই একই উত্তর হবে, সেরকমই কিছু কিন্তু এখানে অথবা দেওয়া রয়েছে। অবশ্যই ভালো করে দেখে নেবে, এগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের জন্য রয়েছে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, যেখানে রূপক সাংকেতিক নাটক ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে অমল চরিত্র। অমল চরিত্র তোমার কেমন লাগে বা অমল চরিত্রটি বিশ্লেষণ করো। ঠাকুরদার চরিত্র, মাধব দত্তের চরিত্র বা দইওয়ালার চরিত্র, এই যে চরিত্রগুলো রয়েছে এই 4টে চরিত্রের মধ্যে যে কোনো একটা চরিত্র থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়াও বিভিন্ন লাইন থেকে শুরু করে বিভিন্ন যে কথোপকথন এই সমস্ত থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তার সঙ্গে একটা প্রশ্নের কি কি রূপ হতে পারে, মানে পরীক্ষাতে প্রশ্ন যদি ঘুরিয়ে করা হয় সেক্ষেত্রে সেই প্রশ্নটা কি হতে পারে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে। অবশ্যই এগুলো একটু ভালো করে পড়ে নেবে, আর যারা উত্তর সংগ্রহ করতে চাও অবশ্যই ওই নোটটা কালেক্ট করে নেবে। এখন তোমাদের জন্য রয়ে গেল শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে চিত্রকলা, তার সঙ্গে রয়েছে চলচ্চিত্র। চিত্রকলা থেকে এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে, যে এর মধ্যে প্রথম 5টি দেখতে পাচ্ছ স্টার মার্ক দেওয়া রয়েছে। এই প্রথম 5টি সব থেকে গুরুত্বপূর্ণ, এক্সট্রা এই কয়েকটি দেওয়া রয়েছে। চলচ্চিত্র থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে সত্যজিৎ রায়, তারপর ঋত্বিক ঘটক, তারপরে মিলান সেন। এই 3টে যে রয়েছে, যে 3টে ব্যক্তিত্ব চলচ্চিত্রের ইতিহাসে এদের ব্যক্তিত্ব সব থেকে গুরুত্বপূর্ণ, তাই এই 3টের মধ্যে একটা প্রশ্ন আসার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখানে আরো কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই প্রথমে 3টেকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে একটু বেশি পড়ার চেষ্টা করবে, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে একটু কমন পেয়ে যেতে পারো। এরপর রয়েছে প্রবন্ধ রচনার সাজেশন। তোমাদের জন্য জীবনী রচনা থাকবে, তার সঙ্গে একটা অনুচ্ছেদ অবলম্বনে প্রবন্ধ রচনা থাকবে। তোমাদের জন্য একটি অনুচ্ছেদ লেখা থাকবে, সেটাকে তোমাদেরকে একটা বিস্তারিত প্রবন্ধ রচনাতে কনভার্ট করতে হবে 400 শব্দে। এর সঙ্গে অথবা দিয়ে থাকবে জীবনী রচনা, যেখানে সংক্ষিপ্ত তথ্য দেওয়া থাকবে, জন্ম, বংশ পরিচয়, লেখালেখি, শিক্ষা জীবন, এ সমস্ত কিছু তথ্য দেওয়া থাকবে। সেখান থেকে তোমাদের বিস্তারিত প্রবন্ধ রচনা লিখতে হবে।
এর মধ্যে প্রথম হচ্ছে ঋত্বিক ঘটক, তারপর রয়েছে নারায়ণ দেবনাথ, তারপরে বাদল সরকার, তারপরে সুকান্ত ভট্টাচার্য, তারপরে সলিল চৌধুরী। এই যে পাঁচটা বলেছিলাম তোমাদেরকে, পাঁচটা বলেছিলাম একদম প্রথমে ভিডিওতে বলে দিয়েছিলাম যে এই পাঁচটা শতবর্ষ রিসেন্টলি কমপ্লিট হয়েছে। এর মধ্যে এখনো পর্যন্ত সুকান্ত ভট্টাচার্যের 100 বছর পূরণ হয়নি বা শতবর্ষ পূরণ হয়নি, 2026-এর আগস্টে পূরণ হতে চলেছে, তাই এটা গুরুত্বপূর্ণ। এর পেছনের কারণটা হচ্ছে মহাশ্বেতা দেবী। আগের বছর অর্থাৎ উচ্চ মাধ্যমিক 2025-এ কিন্তু মহাশ্বেতা দেবী এসেছে। তবে মহাশ্বেতা দেবীর তখনও পর্যন্ত কিন্তু 17 বর্ষ পূরণ হয়নি, মানে 100 বর্ষ পূরণ হয়নি। তা সত্ত্বেও কিন্তু এসেছে মহাশ্বেতা দেবী, দেখো লেখা রয়েছে HS 2025। এই কারণে সুকান্ত ভট্টাচার্যটাও কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে করে নিতে হবে, কারণ 2026 সালে পরীক্ষা হচ্ছে, আর 2026 সালে কিন্তু এই শতবর্ষ পূরণ হচ্ছে, আর বাকিগুলো কিন্তু অলরেডি পূরণ হয়ে গেছে। এই কারণে এই কয়েকটি গুরুত্বপূর্ণ রয়েছে। আর বেগম রোকেয়া যেটা রয়েছে এটা নমুনা প্রশ্নপত্রে ধরা হয়েছে, এই কারণে কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই প্রবন্ধ রচনাগুলো বা এই ব্যক্তিত্বের যে জীবনী প্রবন্ধ রচনা, তার মধ্যে একটা কিন্তু অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। আর অনুচ্ছেদ অবলম্বনের রচনার জন্য তোমাদের কিন্তু 4টে সাজেশন দেওয়া রয়েছে, সেগুলোর ভিডিওতে দেখাচ্ছি না, সম্পূর্ণ PDF কালেক্ট করে তোমরা কিন্তু দেখে নেবে। এই PDF কোথায় পাবে? ভিডিও ডেসক্রিপশন, কমেন্ট বক্স, দুই জায়গাতে কিন্তু একটি পেজের লিংক দেওয়া রয়েছে। যেই পেজে গেলে তোমরা কিন্তু সমস্ত বিষয়ের সাজেশন একসঙ্গে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা ভিজিট করবে, যাদের যে সাবজেক্টগুলোর সাজেশন দরকার যদি সেখানে অ্যাভেলেবেল থাকে সেইগুলোতে ক্লিক করবে, একইভাবে সেখানে কিন্তু ডাউনলোড বাটন পেয়ে যাবে। অবশ্যই সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে, তোমরা যদি পারো পোস্টগুলো পড়ে নেবে। সেখানে তোমাদের জন্য অনেক টিপস ট্রিক্স সমস্ত কিছু সেখানে বলা রয়েছে, সেগুলো একটু পারলে পড়ে নিবে, তারপরে PDF গুলো ডাউনলোড করে নেবে। একটা পেজের মধ্যে তোমাদের সমস্ত বিষয়ের সাজেশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। পারলে তোমরা ওই লিঙ্কটা তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, যাতে সকলে PDF কালেক্ট করে নিতে পারে।